নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, গত পর্বে দ্বিতীয় পর্বে আমি দুটো বিষয় একসঙ্গে ক্লাব করেছিলাম। একটা হচ্ছে যে জনবিন্যাস বদলের ফলে কি সর্বনাশা ফল হয়েছে এবং সদ্য সমাপ্ত বাংলাদেশের সংসদীয় নির্বাচনে যে ফল বেরিয়ে এসছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বাংলাদেশের জেলা অঞ্চলগুলিতে জামাতে ফল ভালো করেছে। এটা অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ সেখানে মুসলিম ভোট ঐক্যবদ্ধ হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে, এবং যেহেতু এটা বাংলাদেশের বর্ডারের পশ্চিমবঙ্গের বর্ডারের সঙ্গে জড়িত, পশ্চিমবঙ্গের বর্ডার উত্তপ্ত হবে যদি না ওই বর্ডারকে একটা স্টোন ওয়াল খাড়া করা যায়। ওই সব কাঁটাতারের বেড়া কিছু কাজ করবে না। দরকার হলে নদীর মধ্যে দিয়ে পিলার তুলতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে শক্ত পিলার বানাতে হবে এবং কাঁটাতার দিতে হবে। সেগুলো নিয়ে ভারতবর্ষের সশস্ত্র সেনাবাহিনী, প্রতিরক্ষা বিভাগকে মাথা ঘামাতেই হবে। তা কেন ঘামাচ্ছেন না কেন্দ্রীয় সরকার? এই বিষয়টাতে এতটা শৈথিল্য দেখানো একটা অপরাধ, এইটা তারা যেন মাথায় রাখেন। কিন্তু আমি এই সুযোগে গত পর্বের বিপুল সাড়া পেয়েছি দর্শক বন্ধুদের থেকে, তাদের আমি সশ্রদ্ধ ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আজকের এই তৃতীয় পর্বে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে সেটা হচ্ছে কারা বাঙালি, এবং দ্বিতীয়ত দেখাবো এই বাঙালি বলতে আমরা কিন্তু মূলত হিন্দু বাঙালি বুঝিয়ে থাকি, এবং এই হিন্দু বাঙালিদের রক্ষা করার জন্যে বাংলাদেশের যে অরাজক অবস্থা চলছে তাতে হস্তক্ষেপ করতেই হবে। তা না করলে কিন্তু সমূহ বিপদ আছে। আগামী 10 বছরের মধ্যে বাঙালি হিন্দুর অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে। এবারে কারা বাঙালি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাঙালি বাঙালি করে নাচছেন, অথচ তিনি নিজেই ভিন রাজ্য থেকে 3 জনকে সাংসদ বানিয়েছেন এইখান থেকে, এবং ভুল বলা হলো লোকসভায় 3 জন, রাজ্যসভায় 1 জন, তিনিও বাইরের। তাহলে 4 জনকে বাইরে থেকে নিয়ে এলেন, তার মানে এর মধ্যে একটা প্রতারণা আছে। এই প্রতারণাটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 16ই জুলাই গত বছর, ওই মাস 6 আগে 2025-এর 16ই জুলাই হাস্যকরভাবে মেঠো রাজনীতিবিদের স্বভাব অনুযায়ী রাস্তায় নেমে মিছিল ও শেষে সভা করে অন্য রাজ্যে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সমর্থন জানান। যদিও তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে একটা ইস্যু বানিয়েছেন যে বাংলাদেশি ভাষীদের হয়রানি করা হচ্ছে অন্য রাজ্যে, এটা সর্বৈব মিথ্যা। প্রথমত, বাংলা বললেই কেউ বাঙালি হয় না। দ্বিতীয়ত, এটা উনি নিজেই খুব ভালো মতো জানেন যে অবৈধ অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গ হয়ে সমগ্র ভারতে ছড়িয়ে পড়েছে। এই রাজ্য অবৈধ অনুপ্রবেশকারীদের স্বর্গ, এবং তাদের ভোটেই তাঁর এত বলবলাও, এত ভোট প্রহসনের মাধ্যমে ক্ষমতা দখল, এত খারাপ অবস্থা, মাৎসন্যায়। এই সময় ছাড়া সে রাজা গোপাল আসার পাল বংশ শুরু হওয়ার আগে মাৎসন্যায় হয়েছিল, এখন সেই দ্বিতীয় মাৎসন্যায় চলছে। তর্ক করে লাভ নেই, তথ্য আছে আমাদের হাতে। পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশের গুরু জ্যোতি বসুর নেতৃত্বে বামফ্রন্ট, মমতা নিজেই 1998 সালে একবার চেঁচিয়েছিলেন, এবং 2005 সালে লোকসভায় অধ্যক্ষের দিকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এর বিরুদ্ধে। আমরা জিতব কী করে? আমি নিজে দূরদর্শন পর্দায় লাইভ দেখেছিলাম। উনি ক্ষমতায় এসে সেই রকম দেশদ্রোহিতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। এখন বিহারের বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম থেকে তিনি ভয় পাচ্ছেন। এইবার আমরা কখন কিভাবে এই
সন্ত্রাসকারীদের উত্তরাখণ্ডে ধরা হচ্ছে সেটা দেখব। মমতা অন্য রাজ্যে বাঙালি হয়রানির অভিযোগে বাঙালি সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে সাধারণ বাঙালিদের ভোটের জন্য ভিক্ষা চাইছেন। তারা বাংলাভাষী মুসলিম নাম দেখলে সন্দেহ করবেনই যে এরা অবৈধ রোহিঙ্গা বা বাংলাদেশি, এছাড়া তাদের চেনবার আর কি উপায় আছে? উত্তরাখণ্ডে অপারেশন কালনেমি মানে হিন্দু ধর্মের ছদ্মবেশে রোহিঙ্গা জালিয়াতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 200 জনেরও বেশি আটক হয়েছে এই অভিযানে। বাংলাদেশের এক প্রতারকও গ্রেপ্তার হয়েছেন। দেরাদুনে রাস্তার ধারে হিন্দু বেশধারী রোহিঙ্গা ভণ্ড বাবা গলায় গেরুয়া মালা পরা দাবি করছিলেন তিনি কারো দিকে চাল ছুঁড়ে তার আয়ু বলে দিতে পারেন। তিনি এই করে টাকা কামাতেন। এসএসপি মানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সামনে কেরামতি দেখাচ্ছিলেন। তার দিকে চালের দানা ছুঁড়ে সেই ভণ্ড দাবি করে যদি সেটা তার কপালে লাগে তিনি 100 বছর বাঁচবেন। এসএসপি তখন জিজ্ঞাসা করেন তিনি কত টাকা এইভাবে কামিয়েছেন। অবশেষে বাবাকে গ্রেপ্তার করা হয়। এটা অপারেশন কালনেমির একটা উদাহরণ। দেরাদুন পুলিশের অভিযান শুরু হওয়ার কয়েকদিনে 100 জনের বেশি গ্রেপ্তার হয়েছে। এই অভিযান হিন্দু সাধু সেজে থাকা রোহিঙ্গা ভণ্ডদের চালাকি ফাঁস করার লক্ষ্যে পরিচালিত হয়। উত্তরাখণ্ড জুড়েই এই ঘটনা ঘটেছে। 11 জুলাই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এই অভিযান শুরু করেন পবিত্র শ্রাবণ মাসে। তখন লক্ষ লক্ষ হিন্দু কানোয়ারিয়া রাজ্যে আসেন। প্রতারকরা বেশিরভাগই উত্তরাখণ্ডের বাইরের। এরা বিপুল সংখ্যক ভক্তের সঙ্গে মিশে দেবভূমিতে প্রবেশ করে হিন্দু ধর্মের সুনাম নষ্ট করে সহজে অর্থ উপার্জন করে। এরা বিশেষ করে মহিলাদের ঠকায়। অভিযোগ পেয়ে রাজ্য প্রশাসন এই অভিসন্ধি ধরে ফেলে। এটা শুধু মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না, সামাজিক সম্প্রীতি ও সনাতন ঐতিহ্যের ভাবমূর্তি নষ্ট করে। যদি কোনো ধর্মের কোনো ব্যক্তিকে এই ধরনের কাজ করতে দেখা যায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান শুরু করে মুখ্যমন্ত্রী ধামি এই কথা বলেছেন। এ যাবৎ দেরাদুন, উধমসিংনগর ও হরিদ্বার জেলার প্রতিটায় 100 জনেরও বেশি করে গ্রেপ্তার হয়েছে। দেরাদুনে গ্রেপ্তার হওয়াদের কমপক্ষে 1 ডজন প্রতারক মুসলিম রোহিঙ্গা, একজন বাংলাদেশি নাগরিকও রয়েছে। 26 বছরের বাংলাদেশি রুকন রাকাম শাহ আলম নামে ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং দেরাদুনের শাহসপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখন তাকে দেশ থেকে বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে। আরেকজন কারি আব্দুল রহমান বিকাশনগর এলাকায় কাজ করত এবং অলৌকিক ঘটনা কাজে লাগিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করত। এই মুসলিমরা হিন্দু পরিচয় দিয়ে মানুষকে প্রতারণা করছিল। এসএসপি বলেছেন একথা। তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত ব্যক্তিদের 90%-এরও বেশি অন্যান্য রাজ্যের, বিশেষ করে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও রাজস্থানের। তাদের কর্মকাণ্ডে উত্তরাখণ্ডের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অভিযান পরিচালনায় পুলিশ একাধিক দল গঠন করে প্রতারকদের শনাক্ত করার দায়িত্ব স্টেশন হাউস অফিসারদের উপর অর্পণ করেন। একবার শনাক্ত হওয়ার পর পুলিশ দল সন্দেহজনক ব্যক্তিদের কাছে গিয়ে পরিচয় জিজ্ঞাসা করে, সরকারি নথিপত্র চায়, না পেলে থানায় নিয়ে প্রাসঙ্গিক ধারায় মামলা করা হয়। বেশিরভাগের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 170 ধারায় অভিযোগ আনা হয়। আদালত সতর্ক করে জামিন দেয়। কিছুর বিরুদ্ধে কর্মকাণ্ডের গুরুত্ব অনুযায়ী আরও গুরুতর ধারায় অভিযোগ আনা হয়। রাজ্যব্যাপী এই অভিযানে যুক্তি দিয়ে এসএসপি কালনেমি রাক্ষসের গল্প উল্লেখ করেন। সে হনুমানকে বাধা দিয়েছিল লক্ষণকে রক্ষা করার জন্য সঞ্জীবনী সুধা আনতে। ঋষির ছদ্মবেশে রাবণ কালনেমিকে হনুমানের জরুরি অভিযান বিলম্বিত করার দায়িত্ব দিয়েছিলেন। ফলে তিনি হনুমানের যাওয়ার পথে নকল আশ্রম বানিয়ে তাকে বিশ্রাম করতে দেন। হনুমান প্রতারণা ধরে ফেলেন। তিনি কালনেমিকে হত্যা করে ভারত অভিযান সম্পন্ন করেন। এসএসপি সিং এই সাধুদের ছদ্মবেশে থাকা ভণ্ডদের সঙ্গে কালনেমির তুলনা করেন। তাদেরও একইভাবে মোকাবিলা করতে হয়। শুরুতে মুখ্যমন্ত্রী এই অনুভূতির প্রতিধ্বনি করে বলেন, যেভাবে কালনেমি রাক্ষস অন্যদের প্রতারণা করার জন্য সাধুরূপ ধারণ করেছিল, তেমনি এখন অনেক কালনেমি দেশে সক্রিয় ধর্মীয় বেশে অপরাধ করছে। তিনি জোর দিয়ে বলেন, রাজ্য সরকার ধর্মের নামে কুসংস্কার ছড়ানো কাউকে ছাড় দেবে না। একই সঙ্গে সরকার সনাতন ধর্মের মর্যাদা সমুন্নত রাখবে। তীর্থযাত্রীদের বিপুল সংখ্যক
আগমনের প্রেক্ষিতে উত্তরাখণ্ড সরকার কেবল শ্রাবণ মাস জুড়ে নয়, অক্টোবরের শেষের দিকে চারধাম যাত্রা শেষ না হওয়া পর্যন্ত অপারেশন কালনেমি চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। চারধামের অন্যতম বদ্রীনাথে পুলিশ 600 জনেরও বেশি সাধুদের নথিপত্র পরীক্ষা করার পর পশ্চিমবঙ্গ থেকে 2 সন্দেহভাজন বাবাকে খুঁজে পেয়েছে, যা অবিরাম প্রচেষ্টার কার্যকারিতা তুলে ধরে। কেউ ভাবতে পারেন কেন এই ধরনের উদ্যোগ মূলত হিন্দু সাধুদের উপর দৃষ্টি দেয়, যেখানে প্রতারক পীর বাবা বা যাজকরাও বিদ্যমান আছে। মানে প্রতারক পীর বাবারাও তো আছেন, অনেক পীর বাবা প্রতারণা করেন, কিন্তু সাধুদের উপরই কেন নজর দেওয়া হয়? প্রথমত, এই উদ্যোগ ধর্মভিত্তিক নয়। উত্তরাখণ্ডের স্থানীয় প্রেক্ষাপট এবং চলমান হিন্দু তীর্থযাত্রার মরশুম মাথায় রেখেই ভণ্ড সাধুদের উপর দৃষ্টি দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, হিন্দু ধর্ম প্রাতিষ্ঠানিক নয়, তাই আব্রাহামিক ধর্মের তুলনায় প্রতারিত হওয়ার ঝুঁকি বেশি, ফলে আভ্যন্তরীণ শুদ্ধির জন্য রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন। তা সত্ত্বেও হিন্দু ধর্মীয় নেতারা সর্বদা এই ধরনের উদ্যোগ সমর্থন করেছেন। অন্যদিকে সংখ্যালঘু অধিকার রক্ষার নামে অন্যান্য ধর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নিতে গেলে প্রায় বাধার মুখে পড়েছে। অপারেশন কালনেমি শুরুর পর মুখ্যমন্ত্রী ধামি বলেন, আমি শুক্রবার রাজ্যের প্রবীণ সাধুদের সঙ্গে দেখা করে অভিযানের সাফল্যের জন্য আশীর্বাদ নিয়েছি, তাদের সহযোগিতা চেয়েছি। মহামণ্ডলেশ্বর স্বামী শ্রী যতীন্দ্রানন্দ গিরি মহারাজ মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি বাসভবনে দেখা করে অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই উদ্যোগ সমর্থন করে অখিল ভারতীয় আখড়া পরিষদের সভাপতি মহন্ত রবীন্দ্রপুরী মহারাজ বলেন, ভুয়ো সাধুরা কাঁওয়াড়িদের কাছ থেকে টাকা চায়, প্রতারণা করে এবং যারা টাকা দিতে অস্বীকার করে তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এই লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অখণ্ড পরশুরাম আখড়ার প্রধানও এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, কিছু ভুয়ো সাধু আমাদের সম্মানিত সাধুদের অপমান করে। এই ধরনের প্রতারকদের আধার কার্ড পরীক্ষা করা উচিত এবং শুধুমাত্র প্রকৃত সাধুদেরই ভারতে থাকতে দেওয়া উচিত। এই ধরনের অভিযানের সময় ধর্মীয় সংবেদনশীলতাকে সম্মান করা পুলিশ কিভাবে নিশ্চিত করে জানতে চাইলে এসএসপি সিং বলেন যে তারা এখনও পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাননি। যখনই আমরা কোনো সাধুদের পরিচয় জানতে চেয়েছি, তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে প্রয়োজনীয় সমস্ত তথ্য ভাগ করেছে। স্থানীয় বাসিন্দারাও আমাদের সমর্থন করেছেন। তারা বিশ্বাস করে এই প্রতারকরা হিন্দু ধর্মকে কলঙ্কিত করে। তাদের গ্রেপ্তার করা হয় হিন্দু ধর্মের স্বার্থে। যে ধর্মের কেন্দ্রীয় কর্তৃত্ব নেই, যেমন হিন্দু ধর্ম, সেখানে পুলিশ কিভাবে প্রকৃত সাধু এবং প্রতারকদের মধ্যে পার্থক্য করে সে সম্পর্কে এসএসপি সিং ব্যাখ্যা করেন যে হিন্দু ধর্মের কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠান না থাকলেও এর বেশ কয়েকটি সম্প্রদায়, ঐতিহ্য এবং আশ্রম রয়েছে। আমরা সন্দেহভাজন ব্যক্তির বংশ জিজ্ঞাসা করি, সে কোনো নির্দিষ্ট সম্প্রদায়, ঐতিহ্য, আশ্রম বা মঠের কিনা। যখন তারা তাদের পশ্চাৎপট এবং ধর্মানুশীলনের নাম এবং ব্যাখ্যা করতে পারে, তখন আমরা তাদের যথার্থ বলে মনে করি। যদি তারা তা করতে ব্যর্থ হয়, তাহলে আমরা ব্যবস্থা নিই। তিনি আরও বলেন, শত শত গ্রেপ্তারের মাধ্যমে অপারেশন কালনেমি কার্যকর প্রমাণিত হচ্ছে। এটা এক সময়োপযোগী হস্তক্ষেপ যার একাধিক উপযোগিতা আছে। এটা শুধু জনসাধারণকে ধোঁকা থেকে রক্ষা করে না, হিন্দু ধর্মের খাঁটি ও সম্মানজনক ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম করে। আশা করা হচ্ছে যে অন্যান্য রাজ্যগুলোও এই সকল ধর্মের প্রতারক গুরুদের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই একই উদ্যোগ গ্রহণ করবে। এই যে যাদের বলা হচ্ছে বাঙালি বলা হচ্ছে, এরা কাদের বাঙালি বলা হচ্ছে ভাবতে হবে? যারা শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলে কিন্তু বাংলার নিজস্ব দেশীয় সংস্কৃতি মানে না। একটা জাতি নির্দিষ্ট হয় শুধু ভাষার ভিত্তিতে নয়। তাহলে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকারও বেশ কিছু মানুষ, আরও অনেক দেশ আছে, তাদের সবাইকেই একই জাতি বলে মানতে হয়, কিন্তু তা কখনোই নয়। নিজস্ব বাঙালিকে বাঙালির জাতীয়তা প্রকাশ পায় তার সংস্কৃতি এবং জীবনাচরণের মধ্য দিয়ে।
যেটা একমাত্র হিন্দু বাঙালিরাই করতে পারে। বাকিরা একটা অন্য দেশের, সম্পূর্ণ অন্য দেশের সরি সম্পূর্ণ অন্য দেশের সংস্কৃতি ও জীবনাচরণ, তাদের আচরিত সমস্ত উৎসব এ সমস্ত পালন করে। সেগুলো কাজেই তাদের বাঙালি বলা যাবে না, বাংলা ভাষা বললেই তাকে বাঙালি বলা যাবে না, তাকে বাঙালি সংস্কৃতি আনতে হবে। এবং এই বাঙালি যা শুধু বাংলা ভাষা বললেই যদি বাঙালি হয়ে যেত, তাহলে বাংলাদেশের বাঙালি যারা বাংলাভাষী মুসলিম তাদের বাঙালি বলতে হয়, কিন্তু বলা যাচ্ছে না, কারণ তারা প্রতিদিন গত 80 বছর ধরে প্রতি মুহূর্তে হিন্দুদের নিঃশব্দ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে অসংখ্য বই আছে, অসংখ্য তথ্য আছে, সেগুলো এইখানে পেশ করা যাচ্ছে না সময়ের অভাবে। এগুলো প্রত্যেকে সেইগুলো খুঁজে নিয়ে পড়তে হবে, দরকার হলে আমরা সেই সমস্ত বই, এবং সেগুলো কোনো এই ভারতীয়র লেখা নয়, ইউরোপ আমেরিকা থেকে যারা গবেষণা করেছেন তারা, এদের মধ্যে একজন আছেন রিচার্ড এল বেঙ্কিম, তিনি হল্যান্ডের মানুষ, ডক্টর রিচার্ড এল বেঙ্কিম। তাঁর লেখা পড়বেন, যে কোয়াইট ক্লেজ অফ এথনিক ক্লিনজিং ইন বাংলাদেশ, সাইলেন্ট মার্ডার অফ হিন্দুজ, এই নামে বইটা আছে, পড়ে নেবেন। এবারে বাংলাদেশে যেটা চলছে, তাহলে তাকে শান্ত করতে গেলে ভারতবর্ষ কি করতে হবে, কি এইখানে কিন্তু একটা সমস্যা আছে। ভারতবর্ষ সেই দেশ নয় যে অন্য পাশের দেশকে দখল করে নেবে, চীন বা আমেরিকা নয়। ভারতবর্ষ কখনোই অন্য দেশ দখল করেনি। কাজেই যখন পৃথিবীর কোথাও কোনো হিন্দুর উপর অত্যাচার হয়, সেটা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান যেখানেই হোক, এই পৃথিবীর কোনো দূরতম কোণায় হোক, যেখানেই এই জনসংহতির বসবাস, সেখানেই ভারতের সুশীল সমাজ তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানায়। আমরা মন খুলেই তা করি, আমরা সংহতি প্রকাশ করি, আমরা সহিংসতার নিন্দা জানাই, আমরা নির্যাতিতদের যন্ত্রণাকে প্রসারিত করি। তাদের একমাত্র অপরাধ তাদের ধর্মবিশ্বাস, আত্মপরিচয় ও সভ্যতার উত্তরাধিকার। সহজাত নৈতিকতার অভাব এখানে নতুন কিছু নয়, আবার সেটা কখনো আপোষযোগ্যও নয়। এটা সভ্যতার শিকড়ের সঙ্গে যুক্ত। হাজার হাজার বছর ধরে আমাদের সনাতন সভ্যতা এই আদর্শকে আত্মস্থ করেছে যে বিশ্বের যে কোনো প্রান্তের বেদনা অন্য সর্বত্রই যেন অনুভূত হয়। তথাপি এই সহজাত সংহতির পাশাপাশি একটা চেনা ছকে দোষারোপ করা হয়, ভারত সরকার বাংলাদেশের হিন্দুদের রক্ষার্থে যথেষ্ট কিছু করছে না। এটা একটা খুব কঠিন বাক্য, এর মধ্যে আবেগ সন্তুষ্টির ব্যাপার আছে। তবে এর উত্তরে একটা গুরুতর প্রশ্ন উঠে আসে, সরকারের ঠিক কী করা দরকার? কারণ কৌশল ছাড়া ক্রোধের প্রকাশ সেই ক্রুদ্ধ ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারে, কিন্তু এটা নির্যাতিত ব্যক্তির কোনো উপকারে আসে না। নির্যাতনের বাস্তবতা, এর মধ্যে কোনো কল্পনা নেই, কোনো অতিরঞ্জন নেই। অতিরঞ্জন নেই। কিন্তু এর নীতি আলোচনা করার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার আমাদের। বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার কোনো কাল্পনিক বিলাস নয়, বা সেগুলো কোনো বিচ্ছিন্ন ত্রুটি নয়। অতীতের কয়েক দশক ধরে এবং সাম্প্রতিক কয়েক বছর একটা বিব্রতকর নিয়মিততায় একটা ছাঁচ লক্ষ্য করা গেছে। রাজনৈতিক অস্থিরতার সময় লক্ষ্য স্থির করেই আক্রমণ শানানো, অস্থিরতা, নির্বাচন বা শাসক দলের বদলের সময় হিন্দু প্রতিবেশীদের ও তাদের মন্দিরগুলোকে আক্রমণ করা হয়। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দুর্বল হয়ে পড়ে, আর জনতা উচ্ছৃঙ্খল আচরণ করে ঔদ্ধত্যের সঙ্গে। মন্দির তছনছ করা ও অপবিত্র করা, দুর্গাপূজা প্যান্ডেল আক্রমণ, প্রতিমা ভাঙচুর, মন্দির পুড়িয়ে দেওয়া বা তা দখল করে নেওয়া, ধর্ম অবমাননার অভিযোগের ভিত্তিতে জনতার সহিংস আচরণ শুরু হয়। পরে দেখা যায় যে অভিযোগটা বানানো। এর ফলে লুটপাট, লিঞ্চিং ও উচ্ছেদ চলে। জমি দখল ও বলপূর্বক বিতরণ। প্রথমে সহিংসতা চালানো হয়, তারপর চলে পদ্ধতিগতভাবে হিন্দু সম্পত্তি দখল করা, যার ফলে পরিবারগুলো চিরকালের মতো পালিয়ে যেতে বাধ্য হয়। মহিলাদের উপর যৌন হিংসা চালানো হয়, তাদের অবমাননা করা ও তাদের মনে সন্ত্রাস সৃষ্টির জন্য পুলিশ বেছে বেছে নির্যাতিতদের গ্রেপ্তার করে বা তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়। আর
নির্যাতনকারীরা রাজনৈতিক বা উগ্রপন্থী চক্রজালের আড়ালে আশ্রয় নেয়। এটা সমাজ মাধ্যমে ভেসে বেড়ানো কোনো গল্প কথা নয়। এই ছকের কথা মানবাধিকার গোষ্ঠী, সাংবাদিক কুল, কূটনীতিবিদ, এমনকি বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা নিজেদের নিরাপত্তার ঝুঁকি নিয়েই বলে। এই বাস্তবতাকে অস্বীকার করলে সেটা অসততা হয়ে যাবে। এর জন্য যুদ্ধের ডাক দিলে কি সেটা দায়িত্বশীলতার পরিচয় হবে? যাই করা হোক না কেন, তাতে যাদের বিষয়ে আমরা উদ্বিগ্ন সেই নির্যাতিতদেরই ক্ষতি হয় সবচেয়ে বেশি। সস্তা ক্রোধের বহিঃপ্রকাশ। সাম্প্রদায়িক সহিংসতার মুহূর্তে রাগের মাথায় মনে হয় কিছু একটা করি, হ্যাশট্যাগ দেওয়ার প্রবণতা বাড়ে, ভিডিও ঘুরে বেড়ায়, দাবি চড়তে থাকে, ভারত কেন সেনা পাঠাচ্ছে না, কেন সম্পর্ক ছিন্ন করছে না, কেন তাদের সবক শেখানো হচ্ছে না। এই প্রশ্নগুলো খুব জোরালো মনে হয়, কিন্তু একটু চুলচেরা বিশ্লেষণ করলে এই দাবিগুলো অসার মনে হয়। ভূ রাজনীতি কোনো চলচ্চিত্র নয় এবং সরকার কোনো অ্যাড্রেনালিনের ভিত্তিতে কাজ করে না। ভারত কোনো ধুমধারাক্কা পদক্ষেপ নিলে সেটা এই উন্মত্ত জনতাকে কোনো শাস্তি দেবে না, বরং ওখানকার সংখ্যালঘুদের বড় ঝুঁকির মুখে ফেলে দেওয়া হবে। বহু অঞ্চলের ইতিহাস বারবার দেখিয়েছে যে বাইরের দেশ আক্রমণ করলে তার প্রতিশোধ নিতে ওই ক্ষতিগ্রস্ত দেশে সংখ্যালঘুদের উপর বৃহত্তর আকারে আক্রমণ নেমে আসে। আবেগাত্মক ভূ রাজনীতির প্রথম শিকার হয় সেই দেশের দুর্বল জনগোষ্ঠী। সেই কারণে দায়িত্বপূর্ণ রাষ্ট্র মেপে মেপে চাপ বাড়ায়, কোনো আবেগপূর্ণ নাটক করে না। এখন প্রশ্ন, ভারত চুপ করেও থাকতে পারে না, তাহলে সে কী করবে? তখনই প্রয়োজন হয়ে পড়ে একটা বাস্তবসম্মত পথচিত্র অঙ্কন করা। সরকারি পদক্ষেপকে সমালোচনা করা বিধিসম্মত, কিন্তু এই বৈধতার জন্য আমাদের সুনির্দিষ্ট পথ তৈরি করতে হবে। যদি কেউ সমালোচনা করে যে ভারত সরকার পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না, তাকে অবশ্যই জবাব দিতে হবে সরকারের কী করা উচিত, কোন পদক্ষেপটা আগে কোনটা পরে, নির্যাতিতদের নিজেদেরকে কতটা ঝুঁকিতে ফেলা গ্রহণযোগ্য হতে পারে। তাহলে দেখা যাক কোন বাস্তবসম্মত পদক্ষেপযোগ্য পথচিত্র আমাদের সামনে খোলা আছে। পদক্ষেপ 1, স্পষ্ট পরিমাপযোগ্য লক্ষ্য স্থির করতে হবে। সরকার কোনো নৈতিকতার কারণে রুষ্ট হয়ে কাজ করতে পারে না। সম্ভবপর লক্ষ্যের সংজ্ঞা নির্ধারণ করতে হবে, যেমন চিহ্নিত জেলাগুলোতে গণসহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে, সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে নিরাপত্তা বাহিনী প্রেরণ করতে হবে, চিহ্নিত অপরাধীদের আটক করে বিচার করতে হবে, মন্দির, বাসস্থান ও জীবিকার সুরক্ষা দিতে হবে, ক্ষতিপূরণ, পুনর্নির্মাণ ও উৎখাত ব্যক্তিদের নিরাপদে প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে, নজরদারি ও সংবাদ প্রেরণের উপর উপায় বানাতে হবে, কোনো নির্দিষ্ট ফলাফল ছাড়া কূটনীতি বিশৃঙ্খলা ডেকে আনে। 2, পদক্ষেপ সাক্ষ্য প্রমাণ নির্ভর অত্যাচারের তালিকা তৈরি করতে হবে। কোনো সার্বভৌম রাষ্ট্র শুধুমাত্র ফরওয়ার্ড করা ভিডিওর উপর ভিত্তি করে পদক্ষেপ নিতে পারে না। ভারতকে অবশ্যই যাচাই করা এই তালিকাগুলো একত্রিত করতে হবে এবং ভারত তা করছেও, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে ঘটনার সময়রেখা, ঘটনাস্থল চিহ্নিত করে ঘটনার বিবরণ নির্দিষ্ট করা, নির্যাতিতদের পরিচিতি ময়নাতদন্তের বিবরণের সঙ্গে মেলানো, যেখানে যেখানে রাজনৈতিক বা উগ্রপন্থীদের সঙ্গে যোগসাজশ প্রতিষ্ঠিত হয়েছে তা খুঁজে বের করা। এই দলিলগুলো শুধু আপেক্ষিক আলোচনার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ নয়, আন্তর্জাতিক স্তরে বিশ্বাসযোগ্যতার জন্য খুব দরকার। এতে ওই দেশের অস্বীকার করার জায়গা থাকে না, আর প্রয়োজনীয় চাপ তৈরি করা যায় যার তথ্যের ভিত্তিতে, কোনো আবেগের উপর নয়। এবার পদক্ষেপ 3, শান্ত কিন্তু দৃঢ় কূটনীতির নির্দিষ্ট সময়রেখা সহ। জনসমক্ষে উচ্চৈস্বরে কূটনৈতিক লম্বা চওড়া ভাষণ দিয়ে সাধারণ জনগণের সন্তুষ্টি অর্জন করা যেতে পারে, কিন্তু নীরব দৌত্যগিরি, সাইলেন্ট ডিপ্লোম্যাসি অনেক জীবন বাঁচায় আরও দ্রুত গতিতে। এর মধ্যে আছে আনুষ্ঠানিকভাবে ঢাকায় যেতে হবে, সরাসরি অসামরিক সামরিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে, বাংলাদেশকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে হবে, গ্রেপ্তার তাদের আদালতে বিচার শুরু করতে হবে, স্পষ্ট ভাষায় জানাতে হবে বাংলাদেশকে যে নিষ্ক্রিয়তার ফল হবে মারাত্মক। এই পর্যায়টা হবে খুব গুরুতর, কারণ এতে ওই দেশকে মুখ না পুড়িয়ে পদক্ষেপ নিতে সমর্থ করবে। এতেই ঠিক হবে যে তারা এটা আদৌ করতে সম্মত কিনা। এবার পদক্ষেপ 4,
সুরক্ষা যেন কার্যকর হয়, আলংকারিক বা মৌখিক না হয়। ভারতের মনোযোগ নিবদ্ধ থাকবে এইগুলোর উপরে। দুর্বল জনবসতির সন্নিকটে স্থায়ী পুলিশ পিকেটিং বসাতে হবে, নৈশ প্রহরা ও দ্রুত পদক্ষেপ গ্রহণকারী দল গঠন করতে হবে, উৎসবের সময় ধর্মীয় স্থানসমূহকে সুরক্ষা দিতে হবে, যারা সাক্ষী দেবে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি ভারতকে যথার্থভাবে আমন্ত্রণ জানানো হয়, সে দাঙ্গা নিয়ন্ত্রণে প্রযুক্তিগত, ফরেনসিক বা অপরাধীদের সাইবার তদন্তে সহায়তা দিতে পারে। ভারত সেই দেশকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে পারে, তাদের সার্বভৌমত্ব হানি না করে। পদক্ষেপ 5, সপ্রতিভ আন্তর্জাতিকীকরণ। চিৎকৃত আন্তর্জাতিকীকরণ নয়, বাংলাদেশকে সর্বসমক্ষে হেয় না করে তাদের নিষ্ক্রিয়তার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিতে হবে। এর মধ্যে আছে নির্দিষ্ট কিছু বৈশ্বিক অংশীদারদের গোপনে সব খবর দিতে হবে, সংখ্যালঘু অধিকার ও আইনের শাসনের উপর নিবদ্ধিত সুসমন্বিত বার্তা প্রেরণ করতে হবে। চতুরভাবে সেই সব ফোরামকে কাজে লাগাতে হবে যেখানে বাংলাদেশের সম্মান ও বাণিজ্য জড়িত আছে। এই নিশ্চিতকরণকে বলা হয় আইন বনাম জনতা লড়াই, ভারত বনাম বাংলাদেশ নয়। সর্বসমক্ষে চিৎকার না করে বাছাই করে চাপ প্রয়োগ করলে বেশি কার্যকর হয়। পদক্ষেপ 6, লক্ষ্য স্থিরপূর্বক সুযোগ খুঁজতে হবে, পুরো সম্প্রদায়টাকে শাস্তি না দিয়ে। যদি আলাপ আলোচনা সত্ত্বেও সহিংসতা জারি থাকে তবে চাপ অবশ্যই বাড়াতে হবে, কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে। যেসব পথ খোলা আছে তা হলো চিহ্নিত উপদ্রবকারী ও তাদের সমর্থকদের ভিসা নিয়ন্ত্রণ করতে হবে, উগ্রপন্থীদের অর্থ সংগ্রহ চক্রের আর্থিক যাচাই করতে হবে, শর্তাধীনে নির্দিষ্ট ক্ষেত্রে সহযোগিতা করতে হবে, ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জন্য সমর্থন জোগাড় করতে হবে, রাষ্ট্রের বিরুদ্ধে নয়। পূর্ণ অর্থনৈতিক সাজা প্রায় সংখ্যালঘুদের উপরই এসে পড়ে, সূক্ষ্ম নিখুঁত লক্ষ্যে কাজ করতে হবে। পদক্ষেপ 7, মানবিক ও আইনি সমর্থন। সার্বভৌমত্ব ক্ষুণ্ণ না করেও ভারত যেটা করতে পারে তা হলো মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমর্থন দেওয়া, চিকিৎসা সহায়তা ও ট্রমা কেয়ার দেওয়া, নির্যাতিতদের আইনি সহায়তা তহবিল গঠন, অনুমোদিত চ্যানেল মারফত পুনর্গঠন। ত্রাণ দেওয়াটা কোনো হস্তক্ষেপের মধ্যে পড়ে না, এটা সভ্যতার অংশ। পদক্ষেপ 8, কোনো আতঙ্ক না ছড়িয়ে উদ্বাস্তু সমস্যা মোকাবিলার জন্য প্রস্তুত হওয়া। যদি সহিংসতার কারণে বাস্তু থেকে উৎখাত হতে হয়, সেক্ষেত্রে এটা অস্বীকার করলে আত্মতুষ্টিতে ভোগার সমতুল্য হতে হবে। অর্থাৎ যদি এই গণ্ডগোলের কারণে উদ্বাস্তু ঢল নামে সেটাকে গ্রহণ করতে হবে এবং তার জন্যে আরও পরবর্তী প্রস্তাব করতে হবে, যেগুলো এই সিএএতে বলা আছে। একটা রাষ্ট্রকে প্রস্তুত থাকতে হয় এসবের জন্য। সীমান্তের কাছে অস্থায়ী মানবিক সুবিধা প্রদান করতে হবে, চিকিৎসা পরিষেবা ও নিবন্ধীকরণ ব্যবস্থাপনা করতে হবে, ক্ষেত্রবিশেষে দীর্ঘমেয়াদী ভিসা দিতে হবে দুর্বলদের জন্য, অনুপ্রবেশ রোধের জন্য নিরাপত্তা যাচাই করতে হবে। যথাযথ প্রস্তুতি বিশৃঙ্খলা রোধ করে, বিশৃঙ্খলা কাউকেই সাহায্য করে না। পদক্ষেপ 9, ভুল তথ্যের বিরোধিতা করা এবং আখ্যান লড়াই, ন্যারেটিভের লড়াই। অনেক দাঙ্গা গুজবের কারণে ঘটে বা বাড়ে। সরকারকে অবশ্যই যেটা করতে হবে, দ্রুত ভুয়ো বিষয়কে যাচাই করে বাতিল করতে হবে, বানানো ধর্মদ্রোহিতার অভিযোগের মুখোশ খুলে দিতে হবে, প্রতিশোধমূলক গুজব ছড়াতে দেবে না। সুরক্ষার উপর জোর দিতে হবে, প্রতিশোধ নয়। তথ্যের শৃঙ্খলা শারীরিক নিরাপত্তার মতোই জরুরি। পদক্ষেপ 10, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা সম্ভব হয় এইসবের মাধ্যমে। পুলিশি দায়বদ্ধতা, বিচারের নিশ্চয়তা, সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে, দোষীদের রাজনৈতিক মূল্য দিতে হবে, লাগাতার তদারকি, কোনো বিশেষ ঘটনার উপর মনোযোগ না দিয়ে। প্রতিষ্ঠানগুলোই হ্যাশট্যাগের চেয়ে একেবারে নিচের তলায় আর সংখ্যালঘুদের অনেক বেশি সুরক্ষা দেয়। যেসব দেশ আবেগ নির্ভর কাজ করে তারা পরাজিত হয়, সুরক্ষা দিতে পারে না। তবে উক্ত সাবধানতাগুলো কৌশলগত কারণে জরুরি, কারণ কেন্দ্র সরকারকে অজস্র সংস্থার কাছে কৈফিয়ত দিতে হয়। আবার বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী 1946 সাল থেকে, তার আগের হিসাব আনছি না, অন্য অনেক প্রদেশের মুসলিমদের তুলনায় বেশি সাম্প্রদায়িক। এর জন্য বহু গবেষণা হয়েছে এবং অনেক নিবন্ধ প্রকাশিত হয়েছে। তবে পূর্বোক্ত শর্তগুলো মেনেও যদি কাজ না হয়, তখন সামরিক হস্তক্ষেপ অবাঞ্ছিত হলেও করতে হবে। আমি আমার বক্তব্য এইখানে শেষ করলাম। আপনাদের সকলকে অনুরোধ, মন দিয়ে শুনবেন এবং বিচার করবেন, আপনাদের নিজস্ব মতামত তৈরি করবেন, সাবস্ক্রাইব করবেন এবং
পরবর্তীতে আপনাদের সঙ্গে এই নিয়ে আমরা মতামত বিনিময় করব। সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই পর্ব শেষ করলাম। নমস্কার।